ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে তৃতীয় আয় নির্ধারণ তত্ত্ব এই অধ্যায় থেকে আমি 3 নম্বর লেকচারটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পাঠ্যের মূল বিষয় হলো শ্রমের চাহিদা, শ্রমের যোগান রেখার আকৃতির উপর মন্তব্য। আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রাথমিকভাবে শ্রমের চাহিদা সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলি। শ্রমের চাহিদা, এই শ্রমের চাহিদাটা আসে কাদের দিক থেকে? তার মানে কি, শ্রমিক চায় কারা? মালিক পক্ষ থেকে শ্রমের চাহিদা আসে, এবং এই শ্রমের চাহিদাটা আসে মালিক পক্ষ কি মজুরিতে কতটুকু শ্রমিক কর্মে নিযুক্ত করবে তার উপর। তারপর আছে কি শ্রমের যোগান। শ্রমের যোগানটা কি? তার মানে কি পরিমাণ শ্রমিক বর্তমান বাজারে বর্তমান মজুরিতে কাজ করতে ইচ্ছুক, বাজারে বর্তমান আছে এবং যেই মজুরিটা বাজারে আছে সেই মজুরিতে কতজন শ্রমিক কাজ করতে ইচ্ছুক, সেটা হলো শ্রমের যোগান। তার মানে কি কতটুকু শ্রমিক আছে। এবং যোগান রেখার আকৃতি যখন আঁকবো তখন তোমাদের 3 নম্বর প্রশ্নটা চিত্রসহ বুঝিয়ে দিব। এবার চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই তোমাদের সাথে আমি শ্রমের চাহিদা নিয়ে একটু কথা বলতে চাই। যদি একটি নির্দিষ্ট সংজ্ঞা চাও তাহলে সেই নির্দিষ্ট সংজ্ঞা অনুসারে বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারীরা কি পরিমাণ শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক তাকে বলা হয় শ্রমের চাহিদা। এখন এই সংজ্ঞাটা থেকে কি বুঝতে পারছো যে একটি নির্দিষ্ট সময়ে, তার মানে কি একটা নির্দিষ্ট সময় বলতে ধরো বর্ষার মৌসুমে অথবা গ্রীষ্ম মৌসুমে অথবা বছরের শুরুতে শেষে এরকম একটা সময়, তার মানে কি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারীগণ, তার মানে কি মালিক পক্ষ, নিয়োগকারীগণ কি পরিমাণ শ্রমিক নিয়োগ করতে প্রস্তুত তাকে বলা হয় শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা নিয়োগকারী বা উৎপাদন প্রতিষ্ঠান কাছ থেকে আসে। কি বলছে? শ্রমের চাহিদা আসে নিয়োগকারী বা উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে। উৎপাদন যত বৃদ্ধি পাবে উৎপাদকের কাছে শ্রমের চাহিদাও তত বাড়বে। কথাটা বুঝতে সমস্যা হয় নাই, বুঝতে পারছো হয়তো বা। উৎপাদন যত বাড়বে, তার মানে কি প্রোডাকশন যত বাড়বে উৎপাদকের কাছে শ্রমের চাহিদা তত বাড়বে, তার মানে কি মালিক পক্ষের কাছে শ্রমের চাহিদা তত বাড়বে। তবে শ্রমিকের চাহিদা নির্ভর করে প্রকৃত মজুরির উপর। এখন দেখো চিত্রে আমার আঁকাই আছে, আমি তোমাদের সুবিধার্থে চিত্রটা বুঝাই দেব। এখন এই যে শ্রমিকের চাহিদা, সেটা নির্ভর কি করে? প্রকৃত মজুরির ওপর। চিত্রে দেখো লম্ব অক্ষে কি দেখাইছি? প্রকৃত মজুরি, আর ভূমি অক্ষে শ্রমের চাহিদা। লম্ব অক্ষে প্রকৃত মজুরি আর ভূমি অক্ষে শ্রমের চাহিদা যখন দেখাইছি, লম্ব অক্ষে প্রকৃত মজুরি থেকে W/P দিয়ে সিম্বলাইজ করছি, আর ভূমি অক্ষে শ্রমের চাহিদাকে N দিয়ে সিম্বলাইজ করছি। এখন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ায় এখন মজুরির সাথে শ্রমের চাহিদার কিমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। কিমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে, আর প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। এখন চিত্রে দেখো, যখন তোমার প্রাথমিক অবস্থায় প্রকৃত মজুরি ছিল W/P1, সেটা যখন শ্রমের চাহিদা দেবা, তার মানে কি প্রকৃত মজুরি যখন W/P1 ছিল তখন শ্রমের চাহিদা ছিল N1, যা এই বিন্দু দ্বারা চিত্রে দেখানো হয়েছে। W/P1 মজুরি, W/P1 চাহিদা N1, সেটা এই বিন্দু দিয়ে সিম্বলাইজ করছে। এখন কোনো কারণে যদি প্রকৃত মজুরি কমে W/P2 হয়, মজুরি ফল করলো, দেখো শ্রমের চাহিদা বাড়লো, শ্রমের চাহিদা বাড়লো। প্রকৃত মজুরি W/P1 থেকে P2 আসে, তার মানে কি প্রকৃত মজুরি কমলো, শ্রমের চাহিদা বাড়লো। কম মজুরিতে বেশি শ্রমিক, বেশি মজুরিতে কম শ্রমিক, তার মানে কি প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী শ্রমের চাহিদা রেখা দিয়ে সিম্বলাইজ করা যায়। এখন ঠিক এই পরিস্থিতিটার যদি বিপরীতটা হয়, তার মানে কি প্রাথমিক অবস্থা যদি আমরা P2 ধরি, তার মানে কি ধরো প্রথমে ছিল আমাদের W/P1, এখন যদি W/P2 ধরি,
কোনো কারণে যদি প্রকৃত মজুরি আমাদের কি হয় W/P2 এটা থেকে বেড়ে যদি W/P1 হয়, তাহলে কি হবে, শ্রমের চাহিদাটা কমে কি হবে N2 থেকে N1, তখন আমার প্রাথমিক বিন্দু B থেকে স্থানান্তরিত হয়ে এতে চলে আসবে। দেখো, প্রথম অবস্থায় যখন আমাদের মজুরি ছিল W1, তখন শ্রমের চাহিদা N1, মজুরি কমলো, কমে W/P2 হলো, তখন শ্রমের চাহিদা বেড়ে N2 হলো। প্রথম বিন্দু সমন্বয় বিন্দু A, দ্বিতীয় সমন্বয় বিন্দু B। যখন আবার উল্টোটা হলো, তার মানে কি, তোমরা অবশ্যই জানো যে শূন্য অক্ষ থেকে কম মানগুলা আগে, বেশি মানগুলা পরে। এখানে যদি তোমরা 2, 4, 6 দিয়ে বুঝতে, তাহলে তোমাদের কাছে আরও বেশি হতো, ভালো হতো। ধরো, প্রথম অবস্থায় আমার মজুরি ছিল W/P2, সেখান থেকে মজুরি বেড়ে কি হলো W/P1, মজুরি এটা থেকে বেড়ে এই আসলো। যখন মজুরি বাড়লো, তখন শ্রমের চাহিদা N2 থেকে N1-এ আসলো। এই N2 থেকে N1-এ যখন আসলো এবং আমার সমন্বয় বিন্দু যখন যোগ হলো, বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা চাহিদা রেখা পেলাম, যেটা প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এখন শ্রমের যোগান কি তা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট মজুরিতে মোট যে পরিমাণ কার্যক্ষম শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাকে শ্রমের যোগান বলে। তার মানে কি, নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক হয় তাকে হলো তোমার শ্রমের যোগান। যেহেতু শ্রমের যোগানটা শ্রমিক পক্ষ থেকে আসে, তার মানে কি, কতটুকু শ্রম যাবে সেটা অবশ্যই কি শ্রমিক পক্ষ থেকে আসবে। শ্রম নিয়োগের মাধ্যমে নিয়োগকারীগণ উৎপাদন কার্য সম্পাদন করে। এটা দিয়ে কি বুঝলা, যে শ্রম নিয়োগের মাধ্যমে, তার মানে কি, আমাদের যে পরিমাণ লেবার দরকার সেই লেবারটা যখন আমরা খাটাবো, সে খাটানোটা কারা খাটায়, উৎপাদনকারী যারা আছে তারা হলো আমাদের এই শ্রমিকগুলা খাটায় এবং উৎপাদন করে। শ্রমের যোগান সৃষ্টি হয় শ্রমিকের পক্ষ থেকে। শ্রমের মূল্য তথা মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। এখন এটা দিয়ে তোমরা কি বুঝতেছো, শ্রমের যোগানের সাথে শ্রমের মজুরির সমমুখী একটা সম্পর্ক। তার মানে কি, শ্রমের মূল্য তথা মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। মজুরির সাথে শ্রমের যোগানের একটা সমমুখী সম্পর্ক। এখন আমরা আলোচনা করতেছিলাম শ্রমের যোগান। এখন বোঝা গেল যে শ্রমের যোগানের সাথে শ্রমের মজুরির একটা সম্পর্ক আছে এবং সেটা হলো তোমার সমমুখী সম্পর্ক। আবার মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান হ্রাস পায়। এখানে মজুরি বলতে প্রকৃত মজুরিকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক আবদ্ধ। চিত্রে একটা জিনিস তোমাদের লক্ষণীয়, এই চিত্র শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের একই রকম চিত্রটার দিকে যদি তোমরা খেয়াল করো, দেখো প্রথম চিত্রটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, তার মানে কি, প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক ছিল। এখন যখন দ্বিতীয় চিত্রটা আঁকলাম, এখন দেখো প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক, সেটা কেমন, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখা আছে সেই রেখা দিয়ে সিম্বলাইজ করতেছে। এখন দেখো, প্রথম অবস্থায় যখন আমার প্রাথমিক মজুরি W/P1, তখন শ্রমের যোগান N1। এই মজুরিটা বেড়ে যখন W/P2 হলো, শ্রমের মজুরি বাড়লো, তার মানে কি প্রকৃত মজুরি বাড়লো। প্রকৃত মজুরি যখন বাড়লো, তখন শ্রমের যোগানও বাড়লো। তার মানে কি, এটা যখন মজুরি যখন বাড়ে, তখন আংশিক বেকার যারা অথবা সম্পূর্ণ বেকার যারা, তারা সেই বর্ধিত মজুরি পাবার আশায় কর্মে নিযুক্ত হয় এবং শ্রমিকে রূপান্তরিত হয়। তার মানে মজুরি বাড়লে তো আমার শ্রমের যোগান বাড়বে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বুঝাই, দেখো, যারা স্টুডেন্ট আছে, ধরো কোন একটা কম্পিউটারের দোকানে প্রাথমিকভাবে দুজন কর্মচারী রাখলো, সেই দুজন কর্মচারীকে 4,000 টাকা দেবে। কিন্তু এখন মালিক পক্ষ এই বিভিন্ন পারিপার্শ্বিক চিন্তা করে শ্রমিক সংখ্যা বাড়াতে চাচ্ছে এবং সেখানে মজুরি নির্ধারণ করে দিল কত, 4,000 টাকার জায়গায় 8,000 টাকা। তখন নিতান্তই স্টুডেন্টদের মধ্যে যারা কিছুটা কম্পিউটার জানে অথবা ভালো কম্পিউটারে দক্ষ, তারা কিন্তু তাদের হাত খরচের জন্য বলো, তাদের শখের বসে বলো, তারা কিন্তু কি সেই কর্মে নিযুক্ত হবে। যখন তারা কর্মে নিযুক্ত হলো, তখন তারা কি হয়ে গেল, শ্রমিক হয়ে গেল এবং তারা কি একটা বৃহৎ পরিবেশের সাথে নিজেদেরকে জড়াই ফেলে এবং তারা কি শ্রমের যোগানকে বাড়াই দিল। এভাবে যখন মজুরি বৃদ্ধি পায়, শ্রমের যোগান বাড়ে। কিভাবে, বর্ধিত মজুরি পাওয়ার আশায় শ্রমের যোগানটা বাড়ে। এখন যখন ছিল W/P1, চিত্রটা একটু ভালো করে দেখো, মজুরি যখন ছিল W/P1 তখন N1 এবং সমন্বয় সূচক বিন্দু ছিল A।
মজুরি বেড়ে, তার মানে কি প্রকৃত মজুরি বেড়ে যখন W/P হলো P2, তখন শ্রমের যোগান N2 এবং সমন্বয় সূচক বিন্দু B, এই A আর B বিন্দু যখন আমরা যোগ করি তখন SL পাওয়া যায়। প্রথমে আমরা কি পেয়েছিলাম? ডিমান্ড অফ লেবার, এখানে পাচ্ছে সাপ্লাই অফ লেবার। এই ডিমান্ড অফ লেবার এবং সাপ্লাই অফ লেবার এই দুইটা একই সাথে দেখাচ্ছি তোমাদের। দেখো, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, একটা প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, কিন্তু যোগানের সমমুখী সম্পর্ক। আশা করি চিত্রগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে না। আর যদি চিত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবা। শ্রমের যোগান নিয়ে কিছু কথা বলতে চাই। শ্রমের যোগান রেখাটা সবসময় কি স্বাভাবিক যোগান রেখার মতো ঊর্ধ্বগামী হয় না, একটা নির্দিষ্ট বিন্দুর পর সেটা বেঁকে যায়, তার মানে কি ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। শ্রমের যোগান রেখাটা সবসময় এই স্বাভাবিক যোগান রেখার মতো হয় না, সেটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। সেটা হবে আমাদের আরেকটা প্রশ্ন ছিল কি, শ্রমের যোগান রেখার আকৃতির ওপর মন্তব্য করো। এই যে যোগান রেখাটা আঁকছি, এই যোগান রেখাটা সবসময় এমন হয় না। এমন না হওয়ার কারণটা অবশ্যই বলে দেব। সেটা হবে তোমার শ্রমের যোগান রেখাটা এই ব্যাকওয়ার্ড বেন্ডিং হওয়ার দুইটা কারণ, একটা হলো আয় প্রভাব, আরেকটা হলো বিকল্প প্রভাব। এখন আয় প্রভাব আর বিকল্প প্রভাব, এই দুই প্রভাবের কারণে শ্রমের যোগান রেখাটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। তার মানে কি একটা নির্দিষ্ট বিন্দুর পর সেটা পিছনের দিকে বেঁকে যায়, এই যে ব্যাকওয়ার্ড বেন্ডিং। এরকম হওয়ার কারণ হলো তোমার আয় প্রভাব আর বিকল্প প্রভাব। এখন তোমাদের সাথে আয় প্রভাবটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। আয় প্রভাবটা হলো যতক্ষণ পর্যন্ত শ্রমিক বেশি মজুরিতে বেশি শ্রম দিতে ইচ্ছুক থাকবে সেটা হবে তোমার আয় প্রভাব। তার মানে কি বেশি মজুরিতে বেশি শ্রম, মজুরি যত বাড়বে শ্রমিক তত যোগান দিতে প্রস্তুত থাকবে। এই বেশি মজুরিতে যখন বেশি শ্রম দিতে প্রস্তুত থাকবে তখন পর্যন্ত সেটা আয় প্রভাব। অধিক মজুরি অধিক যোগান, এই অধিক মজুরি অধিক যোগান যখন থাকবে তখন আয় প্রভাব। তারপরে আসবে তোমার কি পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব। এই বিকল্প প্রভাবটাকে আবার কি বলা হয়? পরিবর্তক প্রভাব। প্রথম অবস্থা যখন আয় প্রভাব কাজ করবে তখন বিকল্প প্রভাব অথবা পরিবর্তক প্রভাব আসবে না। যখন শ্রমিক কাজের পরিবর্তে বিশ্রাম বা অবকাশকে বেশি প্রাধান্য দেবে, তার মানে কি তখন একটা তার ফ্রি টাইম দরকার, যখন সে ফ্রি টাইমটাকে বেশি প্রাধান্য দেবে তখন তোমার এই পরিবর্তক বা বিকল্প প্রভাবটা আসবে। বুঝতে পারছো হয়তো বা? যখন বিকল্প প্রভাবটা আসে তখন শ্রমিক কাজের পরিবর্তে কি বিশ্রাম বা অবকাশকে বেশি প্রাধান্য দেয়, তখন অধিক মজুরিতে শ্রমিক আর অধিক যোগান দিতে ইচ্ছুক হয় না। তখন সে ধরো প্রাথমিক অবস্থায় তুমি 9টা 5টা ডিউটি করো, সেই 9টা 5টা ডিউটির পর তোমার ওভারটাইম আছে, 5টার পর তুমি 9টা পর্যন্ত ওভারটাইম করো। যখন তুমি 5টা পর্যন্ত ডিউটি দিতা তখন তোমার সেটা স্বাভাবিক ছিল। যখন তোমার আয় প্রভাব কাজ করবে তুমি ওভারটাইম করবে, তার মানে কি অধিক মজুরিতে অধিক শ্রম। তুমি তো জানো যে তুমি যদি ওভারটাইম করো তাহলে তুমি কি মজুরিটা বেশি পাবা। এই যে তুমি বেশি মজুরি আসায় বেশি শ্রমটা দিবা সেটা হবে তোমার আয় প্রভাব। তার মানে কি অধিক মজুরিতে অধিক শ্রম, সেটা হবে তোমার আয় প্রভাব। যখন তোমার মালিক বললো যে না তুমি 9টা পর্যন্ত না তুমি 11টা পর্যন্ত কাজ করবা, তাহলে তোমার বেতনটা আরেকটু বাড়াই দেবো। যখন তুমি ওভারটাইম করতেছো তখন তুমি নিজেকে সচ্ছল মনে করতেছো, তোমার সকল চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, তোমার কোনো চাহিদাই কি অপূরণীয় নয়। তার মানে কি তুমি তখন কি সেভিংস করতেছো। যদি 10টা পর্যন্ত করতা তুমি ইচ্ছে করলেই করতে পারতে, কিন্তু তুমি বুঝতেছো যে 10টা পর্যন্ত করলে তোমার নিজের যে কর্মক্ষমতা আছে সেই কর্মক্ষমতা আর আগের মতো থাকবে না, অথবা কি তোমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা তখন তোমার খুব বেশি দরকার, তোমার শরীরে একটু বিশ্রাম দরকার, তোমার মাইন্ডটাকে ফ্রেশ করা দরকার। যখন এই পারিপার্শ্বিক জিনিসগুলো তোমার উপর বেশি কাজ করবে তখন সেটা আসবে কি বিকল্প প্রভাব। তার মানে কি আমরা যদি একদম বইয়ের ভাষায় বলতে চাই, মজুরি বৃদ্ধির একটি স্তরের পর বিকল্প প্রভাবের চেয়ে আয় প্রভাব শক্তিশালী বেশি হয়। এমত অবস্থায় শ্রমিকরা কাজ করার চেয়ে বিশ্রাম গ্রহণ করাকে অধিক গুরুত্ব প্রদান করে। এই অবস্থায় মজুরি বৃদ্ধি পেলেও শ্রমিকরা কাজে আগ্রহী হয় না, তখন শ্রমের যোগান কমে যায়। ফলে নির্দিষ্ট মজুরির স্তরের পর শ্রমের যোগান রেখা পেছনের দিকে বেঁকে যায়। এই যে যখন পিছনের দিকে বেঁকে গেল তখন সেটা কি ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে গেল। এই পর্যন্ত তোমার আয় প্রভাব কাজ করবে, যখন তোমার বিকল্প প্রভাব আসবে তখন সেটা পিছনের দিকে বেঁকে যাবে। তার মানে কি এটা যখন আমরা চিত্রের সাহায্যে দেখাবো, এখান থেকে এ পর্যন্ত আমার আয় প্রভাব, তার মানে কি
মজুরি বাড়তেছে, শ্রমের যোগান আস্তে আস্তে বাড়তেছে। এখানে এসে তুমি নিজেকে সচ্ছল মনে করতেছো, তার মানে কি তোমার আর ওভারটাইম করার দরকার নাই। যখন তুমি নিজেই মনে করতেছো তোমার আর ওভারটাইম করার দরকার নাই, তখন মজুরি লম্বকে যতই বাড়ুক তোমার শ্রমের যোগান রেখাটা আস্তে আস্তে কমে যাবে। আস্তে আস্তে কমে দেখে আগের শ্রমের যোগান রেখা, আগের শ্রমের প্রাথমিক অবস্থা যত ছিল তত হতে পারে, মিড পজিশনে যত ছিল ততও হতে পারে, এবং সর্বোচ্চ যোগান যত ছিল তার থেকে অবশ্যই কম হবে। তার মানে কি যখন আমরা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং আর লম্বকে প্রকৃত মজুরি ভূমিকের শ্রমের যোগান এটা যখন দেখাবো, আয় প্রভাব বিকল্প প্রভাবের কারণে শ্রমের যোগান রেখাটা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়। যখন চিত্রে তোমরা উপস্থাপন করবা, চিত্রে দেখো লম্বকে মজুরি ভূমিকে শ্রমের যোগান দেখানো হয়েছে। এখন চিত্রে যখন লম্বকে যখন মজুরি দেখাচ্ছে W1, W2, W3, মজুরি পরিমাণ যখন W1 তখন শ্রমের যোগান L1, মজুরি যখন W2 তখন L2। দেখো L1 থেকে শ্রমের যোগান বেড়ে L2-তে আসছে, তার মানে কি মজুরি যখন বাড়লো W1 থেকে W2 হলো, মজুরি যখন বাড়লো তখন শ্রমের যোগানও বাড়লো। এখন প্রথম সমন্বয় সূচক বিন্দু যদি এ দাও, পরের সমন্বয় সূচক বিন্দু বি, তার মানে কি এখানে চিত্রে এ থেকে বি বিন্দু পর্যন্ত তোমার কি প্রভাব? আয় প্রভাব। এ থেকে বি বিন্দু পর্যন্ত তোমার আয় প্রভাব, তার মানে কি অধিক মজুরিতে অধিক শ্রম। এই আয় প্রভাব যখন কাজ করবে তখন শ্রমের যোগান রেখাটা স্বাভাবিক যোগান রেখার মতন ঊর্ধ্বগামী হবে। শ্রমের যোগান রেখাটা স্বাভাবিক যোগান রেখার মতো ঊর্ধ্বগামী হবে। এখন ঊর্ধ্বগামী হওয়ার পর যখন মজুরি আরও বাড়লো, কি আসলো? W3 আসলো। কিন্তু তুমি যখন W2-তে অবস্থান করছিলে নিজেকে সচ্ছল মনে করছিলে, এখন মজুরি আরও বাড়ানো হলো W3। এখন W3 স্বাভাবিকভাবে W2 থেকে L2 থেকে L3-তে এখানে আসার কথা ছিল শ্রমের যোগান। তার মানে কি আমাদের স্বাভাবিক নিয়মে, যে নিয়মে আমরা চিত্র আঁকি, L1, L2, L3-টা এখানে আসার কথা ছিল, L3-টা না বেড়ে বরং কমে গেছে, L2 থেকে এখানে L3 আসছে। যখন শ্রমের যোগান না বেড়ে আরও কমে গেল তখন মজুরিটা বিবিন্দু W3-তে থাকার অবস্থায়ও মজুরি শ্রমের যোগানটা বি বিন্দুতে অধিক মজুরিতেও সি বিন্দুতে চলে আসলো। বেশি মজুরি পেয়েও শ্রমের যোগানটা বি বিন্দু থেকে বেঁকে সি বিন্দুতে চলে আসলো। এই যে আয় প্রভাব স্বাভাবিকভাবেই শ্রমের যোগান রেখা ঊর্ধ্বমুখী হলো এবং বিকল্প প্রভাবের কারণে সেটা বেঁকে গেল। এই দুই প্রভাবের কারণে শ্রমের যোগান রেখাটা স্বাভাবিক যোগান রেখার মতো না হয়ে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়। চিত্র বুঝতে পারছো হয়তো বা। দেখো মজুরি W1 প্রাথমিক অবস্থায় ছিল, তখন শ্রমের যোগান L1, W2 যখন হলো তখন L2, যখন এটা আরও বৃদ্ধি পেয়ে W3 হলো তখন শ্রমের যোগানটা আর না বেড়ে বরং কমে গেল। এই দুই প্রভাবের কারণে শ্রমের যোগান রেখাটা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়। আর তার মানে কি পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখাটা সবসময়ই আগের চিত্রের মতন ঊর্ধ্বগামী হয় না। একটা নির্দিষ্ট বিন্দু শ্রমের যোগান রেখাটা সবসময় এরকম হয় না, একটা নির্দিষ্ট বিন্দুর পর সেটা পিছনের দিকে বেঁকে যায়, এমন হয়। তার মানে কি স্বাভাবিক যোগান রেখার মতো না হয়ে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়। এটা হলো তোমাদের এই যে সিম্বলাইজ ছাড়া একটা চিত্র। দেখো শ্রমের যোগান রেখা সিম্বলাইজ ছাড়া একটা চিত্র, আর এটা হলো তোমার শ্রমের যোগান রেখা। আর এটা হলো পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। এই তোমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল শ্রমের যোগান রেখার আকৃতির উপর মন্তব্য করো। এই দুই কারণটা যখন ব্যাখ্যা করবে এবং চিত্র দেবে সেটা হবে তোমার শ্রমের যোগান রেখার আকৃতির উপর মন্তব্য। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।